এক্সট্রিমার্স লাভ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে। কিরে, এভাবে বসে আছিস কেন? তো আর কি করবে? কি হয়েছে? আর হয়েছে, শালার আবারও ছ্যাঁকা খাইছে। কি কি কইলি? দেখ, মনমরা হইয়া বইসা রয়েছে। একটু আগে মাইয়ার আয়সা ধইনা মরিচ দিয়া ঢলা দিয়ে গেছে। সায়ন হাসতে লাগলো। বলছিলাম তোর রিলেশন টিকবে না। এসব ফেসবুকে রিলেশন টিকানো কি এত সহজ কথা? শালার ভাই, শালা ছ্যাঁকা খাইছি, কোথায় সান্ত্বনা দিবি? তা না কইরা পজাইতেছ। মনে রাখিস, দিন আমারও আসবে। সময় আসলে জানাস আমাকে। শালা, একদিন দেখবি দেশের সুন্দরীর সাথে প্রেম করব, তোরা দেখবি আর জ্বলবি। করে দেখা রে ভাই, তোর ইয়া আমাগো জানা আছে। যাস শালা, থাকবই না। চলে আসলাম সেখান থেকে, রাস্তায় হাঁটতেছি। আমার পরিচয় আর কি দেব? তাও দি, আমি হৃদয় ইসলাম, একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাকিটাই গল্পেই বুঝবেন। শালার কি ছ্যাঁকাটাই না খাইলাম। 1 মাসও হইল না রিলেশনে, এক্ষুনি ছ্যাঁকা খাইয়া ফেললাম। কপালটাই ফোটা। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজতেই আব্বু দরজা খুলে দিল। কই গো, তোমার গ্যারেজ মেকানিক পোলা আসছে, আরে দেখা যাও। আম্মু আসলো। উফ, তুমিও না, কেন শুধু শুধু ওর পিছনে লেগা থাকো? তো কি করবে, মানুষ ইঞ্জিনিয়ার হয় বড় বড় চাকরি করার জন্য, আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে গ্যারেজ মেকানিক হয়েছে। ছি 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 ছি, আমার মান ইজ্জতের কিছুই বাকি রাখলো না। দাঁড়িয়া অপমান সহ্য করতে না পাইরা সোজা নিজের রুমে চলে গেলাম। এমনিতেই কিছুক্ষণ আগে অপমান হইয়া আসছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। শুয়ে পড়লাম। মনে অনেক দুঃখ। মাসখানিক আগে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো সাথে। অবশ্য ফেসবুকে টুকটাক লেখালেখি করি, যার জন্য প্রায় এই ধরনের মেসেজ আসে। আইডির নাম মিষ্টিমের বৃষ্টি। অ্যাকসেপ্ট করলাম। কোনো কথা ছিল না, তাই ভাবলাম দুষ্টামি করা যায় মেয়েটার সাথে। মেয়েটাকে মেসেজ লেখা দিলাম। গল্প পড়ার জন্য রিকোয়েস্ট দিয়েছি। প্রেম করার জন্য দিলেও তো পারতেন। কিছুক্ষণ পর রিপ্লাই দিল, হোয়াট? চোখে দেখেন না নাকি? দেখি আপনি কি কইলেন। হ্যাঁ, প্রেম করবেন কি না জিগাইছি। লেখক সাহেব কি পাগল হয়ে গেছেন নাকি? আবোল তাবোল বলতেছেন। হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হইয়া গেছি। তাই নাকি? আপনার জিএফ নেই? না, নাই। মিথ্যা বলেন কেন? মিথ্যা বলতে যামু কেন? এইভাবে কথা বলতে বলতে জানতে পারলাম নাম আফিয়া সুলতানা। পরের দিন প্রপোজ করলাম। 2-3 দিন ঝুলাইয়া রেখে অ্যাকসেপ্ট করলো। আমিও গার্লফ্রেন্ড পাইয়া গেলাম। তো আজকে সকালে গ্যারেজের গাড়ির কাজ করতেছি। হঠাৎ একজন, এই যে ভাইয়া, আমাদের গাড়িটা একটু দেখুন তো। আমি পেছনে ফিরে ঘুরেই শক খাইয়া গেলাম, কারণ মেয়েটি ছিল আফিয়া। আর কি শুরু করলো। তুমি তুমি গ্যারেজ মেকানিক? আমি আর কি কমু, মুখ বন্ধ। ওর সাথে একজন। তুই না বলেছিলি তোর বয়ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ার? আই শালা, কথা বলিস না কেন? গ্যারেজ মেকানিক হয়ে নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার বলে বেড়াস? দেখো, আমি আসলে সিভিক ইঞ্জিনিয়ার, কিন্তু আর বকিস না তুই। শালা, আমাকে কত সুন্দর সুন্দর কথা বইলে পটাইয়া ফেলছস। দেখো, বেশি বলতেছ তুমি। তোরে আর কি বলবো? শালা গ্যারেজ মেকানিক, তোর সাথে ব্রেকআপ। বলেই ওরা গাড়ি নিয়ে চলে গেল। কিছুতেই বুঝাইতেই পারলাম না আমি একজন ইঞ্জিনিয়ার। বিশ্বাস করবই কেমনে? কেউ গাড়ি ঠিক করার গ্যারেজের কাজ করলে কি ইঞ্জিনিয়ার বলবে? কপালটাই মন্দ, ইঞ্জিনিয়ার হইয়া গ্যারেজ মেকানিক হিসাবে কাজ করতেছি। আসলে বিপদে পড়িয়া আমি সায়ন আর তুষার গ্যারেজটি খুলছি। একদিন
শালার কপালটাই খারাপ। ইঞ্জিনিয়ারিং পড়ার রেজাল্টও মাশাল্লাহ, তবুও ঘুষ ঘুষ ছাড়া চাকরি দিচ্ছে না। কি আর করবি দোস্ত বল, দেশটাই চলছে এভাবে। এভাবে তো আর বসে থাকা যায় না। আব্বু উঠতে বসতে খাবার খোটা, কাপড় চোপড় এই নিয়ে খোটা দেয়। মাসে মাসে তো বলে ওনার বন্ধুর ছেলেরা সেটেল হইয়া বিরা কইরা বাচ্চা পয়দা করিয়া লইছে। আরে আমার কি মন চায় না নাকি বিয়া করি, একটা সুন্দরী বউ হোক? দুঃখের কথা কারে কমু ভাই, গার্লফ্রেন্ডের বিয়ার জন্য চাপ দিতাছে, 1 মাস সময় দিছে, এর মধ্যে যদি বিয়া না করি তাহলে শেষ আমি। তোরা রাজি থাকলে আমি একটা আইডিয়া দিতে পারি, কম খরচে অধিক লাভ। কি? জলদি বল। দেখ, দেশে কয়েক কোটি গাড়ি রয়েছে, তার তুলনায় গ্যারেজ কম, মানে ঠিক করার লোক কম। আমরা 3জন একটা গ্যারেজ খুলব, তারপর মেকানিক হিসাবে কাজ করব। আমি শুনেছি অনেক লাভ, দিনে কমপক্ষে 10 থেকে 15 হাজার তো হবেই। আমি আর শাওন ওর দিকে তাকাইয়া রাখছি চোখ বড় বড় করে। এভাবে তাকায় আছিস কেন? শুরু করলাম উত্তম মধ্যম মাইর। শালা ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি ঠিক করমু? আগে কথা শোন। দেখ, আমরা বেকার, ঘুষ ছাড়া চাকরি পাবো না, আর একদিকে শাওনের গফ চাপা দিচ্ছে বিয়ের জন্য, ইনকাম না করলে বিয়েও করতে পারবে না। আর হৃদয়, তোর আর আমার বাসায় তো ইচ্ছামতো খোটা দিচ্ছে। কি বলতে চাচ্ছিস? ধর গ্যারেজ খুললাম, আমরা 3জন টুকটাক কাজ করব, কয়েকজন কর্মচারী রেখে নিব, ইনকামও হবে, শাওন বিয়েও করতে পারবে, বউকে খাওয়াতে পারবে, আমরাও আব্বু আম্মুর খোটা থেকে বাঁচবো। আবার দিলাম উত্তম মধ্যম মাইর। আবার মারলি কেন? শালা এই বুদ্ধি আগে খুইল্লা কইবি না? বলতে দিছোস? মায়েরা ব্যথা বানাই ফেললো পিছনটা। ঔষধ কিনা দিমুনি, এখন বল কীভাবে কি করতে হবে। এইভাবেই বেকারত্ব থেকে বাঁচার জন্য হইলাম গ্যারেজ মেকানিক। তারপর বাপের খোটাও কম দেয় না, লোকেও বিভিন্ন কথা বলে। যদিও নকল করিয়া ইঞ্জিনিয়ারিং পাশ করি নাই, লোকে ইদানিং বলা শুরু করেছে আমরা নকল করে পাশ করেছি। শুনলেন তো আমার দুঃখের কথা? আই লাভ ইউ আফিয়া, বিশ্বাস করো আমি একজন ইঞ্জিনিয়ার, আমাকে ছেড়ে যেও না। সত্যি তুমি ইঞ্জিনিয়ার? মায়ের কসম, আমার কসম, 14 গোষ্ঠীর কসম। ওকে, বিশ্বাস করলাম। জড়িয়ে ধরি? আফিয়া লজ্জায় হাসি দিল। আমি বিশ্বজয়ের হাসি দিয়ে আফিয়াকে জড়িয়ে ধরলাম। ঠাস, থাপ্পড় খাইয়া ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সায়নকে জড়িয়ে ধরেছি, এক ঝটকায় ফেলে দিলাম ওরে। শালা 12 ভাতারি, আমারে জড়াইয়া ধৈর্যস কেন? শালা এখান থেকে উষ্টা দিলাম, কোন হানে যায়া যে পড়বি, কোন কিনারায় পাইবি না। ধ্যাত, তোর গ্রামের ভাষা বন্ধ কর, কিছুই বুঝি না। উঠে ফ্রেশ হয়ে নে। কেন? কেন মানে কি? আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া ভুলে গেলি? কারোর রুজি না? হুম। কি ছ্যাঁকাটাই না তোকে দিছিল। ফ্রেশ হ জলদি, তুষারও আসতেছে। ওকে। ওয়াশরুমে চলে গেলাম, মুখে পানি দিলাম, ভালো মতো ফ্রেশ হলাম। বের হতেই দেখি তুষারও হাজির। গিফট কিনেছিস? কিসের গিফট আবার? ওমা, বিয়া খাইতে যাবি? ওটা বিয়ের দাওয়াত হবে। ওই হইল একই, দাওয়াত খাবি, গিফট নিবি না? 1 বছর আমার ইচ্ছা মতন টাকাগুলো খাইছি, গিফট যা দেওয়ার আগেই দিয়া আইছি, কিন্তু খাইতে পারি নাই। আজকে শুধু খাইয়া আসবো, কিছুই দিব না। কিন্তু তুই না গেলে থাক। আরে খাড়া, যাবো তো। তাড়াতাড়ি রেডি হয়ে ওদের সাথে চললাম। ঘন্টাখানিক পর বিয়ের বাড়িতে পৌঁছে গেলাম। কোনো দিকে না তাকিয়ে কোথায় খাওয়াবে সেটা খুঁজে নিয়ে 3জন বসে পড়লাম খাইতে। ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, সায়ন একাই 20 জনের খাবার খাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পেট নিয়ে হাঁটা দেয়, এই বেশ খাইছি, যেটা হাঁটতেই পারছি না। এদিক ওদিক করতে করতে হঠাৎ খেলাম ধাক্কা, ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই
ঠাস থাপ্পড় খাইয়া ঘোর ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল। আমি এ কি দেখছি? এ তো পড়ি। পড়ি বললেও ভুল হবে। জাস্ট ওয়াও! কি বলবো আপনাদের, সুন্দরতা বোঝাবো তা মাথায় আসছে না। মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। আমাকে চিনিস আমি কে? আই লাভ ইউ, হোয়াট? আই লাভ ইউ। ঠাস ঠাস দুটো থাপ্পড় দিয়া চলে গেল। আমি তো হা করে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখিনি। সায়নার তুষানের চিল্লানিতে ঘোর ভাঙল। এত চিল্লাতেছ কেন? মায়া তোরে 3টা থাপ্পড় দিল, কিছু বললি না? আমাকে থাপ্পড় দিচ্ছে? কবে, কখন? পাগল হয়েছ নাকি? শালা পাগল আমরা নাই, তুই হইছত বলেই দুজনে একটা গাঁটটি দিয়ে দিল। আমি তো আবারও মেয়েটাকে খুঁজতে লাগলাম, পাইলাম না খুঁজে আর। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় আসলাম। পরের দিন। কিরে, কোন ঘুরে আসিস? কি যে বলবো তোকে বন্ধু, যবে দেখেছি চোখের সামনে থেকেই যাচ্ছে না। কি বলছো, ঠিক মতো বল। বন্ধু, কালকের মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে, ভুলতে পারছি না কোনোভাবেই। বলছিস কি, থাপ্পড় খায়া ভালোবেসে ফেলেছিস? তুষারের আগমন। কে কাকে ভালোবাসলো? হৃদয় কালকেই ওই থাপ্পড় খায়া যে মেয়েটার হাতে, তাকে নাকি ভালোবাসা ফালাইছে। তাই তো ভাবি সকাল থেকে কাজে মন নাই কেন। দোস্ত, কিছু কর না। আমার এক্স তো সাহায্য করবে না শিওর। আল্লাহ ভরসা রাখ, নেক্সট কোনো দিন সামনে পড়লে প্রপোজ করে নিস। এখন কাজে মন দে। প্রেমে পড়লে কি আর কাজে মন দেওয়া যায়? আমিও পারলাম না। কিছুদিন পর রাতে বাসায় ফিরতেছি, হঠাৎ এক গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো। আমি দৌড়ে কাছে গেলাম, গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। কিছুদিন পর রাতে বাসায় ফিরতেছি, হঠাৎ এক গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো। আমি দৌড়ে কাছে গেলাম, গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বিয়ের দিন যার হাতে 3টা থাপ্পড় খাইছি, সেই মেয়েটা। কোনো রকমে মেয়েটার গাড়ি থেকে নামাইলাম, অ্যাম্বুলেন্সকে কল দিলাম। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসলো। ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার এমার্জেন্সিতে নিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম বাইরে। চিন্তা হতে লাগলো, ভালোবাসার মানুষটাকে না পাইতে পাইতে হারিয়ে ফেলবো না তো। কিছুক্ষণ ডাক্তার বের হলো, আমি এগিয়ে গেলাম। সব ঠিক আছে তো স্যার? অ্যাকচুয়ালি রোগীর রক্তের প্রয়োজন, রক্তের খোঁজ করুন। গ্রুপ কি? ও নেগেটিভ। আমারও রক্ত ও নেগেটিভ। আমি রক্ত দিই স্যার, আপনি ব্যবস্থা করেন। আমার সাথে আসুন। ওনার সাথে গিয়ে রক্ত দিলাম, সুস্থ হয়ে যাবে তার আশ্বাস পেয়ে আমিও বাড়ি চলে আসলাম। 2 দিন পর। শালা, রক্ত দিলি, মায়াটাকে বাঁচাইলিও, একটু জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা পর্যন্ত থাকতি, তাহলে হিরো হয়ে যেতিস। মেয়েটাও তোর প্রতি দুর্বল হয়ে যেত। তখন কি এসব মাথায় ছিল বেটা? তা থাকবে কইতে, ছ্যাঁকা খাইতে সবাই থাকে। ইনসাল্ট করিস না। তো তোমাকে আদর করব নাকি? যা হওয়ার তো হয়েছে, এখন বল কি করব? কি আর করবি, আবার আল্লাহর নাম জাপতে থাক। যদি সামনে আইসা আবার। কয়েকদিন পর সকালে ঘুমিয়ে আছি, ছোট বোন আয়শা ডাকতে লাগলো। আমি উঠলাম। এত সকালে ডাকছিস কেন? সকাল মনে হয় তো 10টা বাজে। তো কি হয়েছে? ফ্রেশ হয়ে বাহিরে আয় জলদি, আম্মু ডাকে। যা, আসতেছি। ও চলে গেল। সকাল সকাল আরামের ঘুমটাই হারাম করে দিল। কোনো শান্তি নাই। যাই বলে কি শুনে আসি। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই দিলাম ভৌদৌড়। এক দৌড়ে রুমে চলে আসলাম। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, আমার ক্রাশ আমার বাড়িতে। আর তার মানে স্বয়ং আল্লাহও চায় ক্রাশ আমার হোক। নিজের দিকে তাকালাম, যেই অবস্থায় আছি দেখলে মান ইজ্জত থাকবে না। সোজা ওয়াশরুমে চলে গেলাম,
ফ্রেশ হয়ে বের হতেই দেখি ক্রাশ আমার রুমে। আমি তো হা হয়ে আছি, কিন্তু বুঝতে দেওয়া যাবে না আমি যে ওনার উপরে ফিদা। তাই ভাব নিয়ে বললাম, আপনি? ক্রাশ আমার পিছু ঘুরে তাকিয়ে আমাকে দেখেই তো মনে হলো অবাক হয়েছে। আপনি সেই লোক না যাকে বিয়ের অনুষ্ঠানে থাপ্পড় দিয়েছিলাম? আপনি এখানে? বাবারে বাবা, কবের বিয়ের কথা এখনো মনে আছে? কি হলো, কিছু বলছেন না যে? আবার রুম, আমার বাসা, আমি থাকবো না তো কে থাকবে? তার মানে আপনি আমাকে বাঁচিয়েছেন? জানি না কাকে বাঁচিয়েছি, তবে মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। পাম দিলাম যাতে একটু ফিদা হয়। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নন দেখছি। জি না, আমি তো খারাপই। সেদিনের জন্য সরি। আর হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন সময় আব্বু আম্মু আর একজন লোক প্রবেশ করলো। এই হচ্ছে আমাদের ছেলে হৃদয়। লোকটি সোজা এসে আমার হাত ধরে বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, এই উপকারের প্রতিদান কিভাবে যে দিব। মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, তাহলেতেই হবে, মনে মনে বললাম। প্রতিদান দিতে হবে না আঙ্কেল, মানুষ হিসাবে ওনাকে বাঁচানোর আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব শুধু পালন করেছি, বেশি কিছু না। আমার জন্য দোয়া করলেই চলবে। পাম দিলাম যাতে হবু শ্বশুর ইমপ্রেস হয়। আপনার ছেলে অসাধারণ, একদিন অনেক বড় হবে। এমন কথা শুনে নিজেকে হিরো মনে হচ্ছিল। আচ্ছা, আমরা চলে তাহলে। তা কি করে হয়? নাস্তা করে যাবেন তো? না, আজ নয়, অন্য আরেক দিন। ওনারা চলে গেলেন। সবার সামনে শার্টের কলার খাড়া করে ভাব নিয়ে বলতে লাগলাম, হয়েছে হয়েছে, এত ভাব নিতে হবে না। সবার সামনে শার্টের কলার খাড়া করে ভাব নিয়েতে লাগলাম। হয়েছে হয়েছে, এত ভাব নিতে হবে না। দেখছো বাহিরে আমার কত সম্মান, খালি তোমরাই বুঝলে না। তুই জানিস ওনারা কারা? কে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তো আমি কি করব? এইটা তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওনারা তোকে ওনাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে বলেছে। তোমরাও না? আমি জয়েন করব না। কেন? কারণ আমি উপকার করেছি, তার প্রতিদান কিছুই নিতে পারবো না। তাহলে উপকার আর উপকার থাকবে না। এত ভালো চাকরি তুই করবি না? আর তাছাড়া এখানে তো ঘুষ লাগবে না। তুই তো বলেছিলি যে ঘুষ দিয়ে চাকরি করতে হয়, এমন চাকরি করবি না। দেখো আব্বু, আমি ওনার মেয়েকে জীবন বাঁচিয়েছি, তার জন্য উনি আমাকে চাকরি দিয়েছে। অন্যথায় এই চাকরি আমাকে কখনোই দেওয়া হতো না। তো একদিক থেকে এইরকম ঘুষেই দেওয়া হচ্ছে। আমি করব না, আমার গ্যারেজই ভালো। থাক তুই তোর গ্যারেজ নিয়ে। কেউ বুঝলো না আমার মনের ব্যথাটা। অফিসে প্রথম দিন। আসতে পারি ম্যাডাম? তারপর যা দেখলাম তা দেখা আশা করিনি, কারণ আমার ক্রাশ বসে আছে। বস হিসাবে ক্রাশকে আশা করি নাই। উফ, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। ক্রাশের নাম হচ্ছে রিয়া চৌধুরী। আরে হৃদয় সাহেব যে, আসুন আসুন। আমি আবার সাহেব ভাব কেমন লাগছে? এই যে আমার জয়েনিং লেটার এবং আমার কাগজপত্র। অনেকদিন ধরে আপনার মতোই লোক খুঁজতেছিলাম। ধন্যবাদ আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য। জি ম্যাডাম। তারপর রিয়া একজনকে ডাক দিল। উনি নতুন, ওনাকে একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবেন। জি ম্যাম, স্যার আপনি আসুন। আমি ওনার সাথে আসলাম, ঘুরে ঘুরে ফ্যাক্টরি দেখতে লাগলাম। ঘোরাঘুরি শেষে রিয়া আমাকে তলব করলো। আমি চলে গেলাম রিয়ার সাথে দেখা করতে। কেমন লাগলো ফ্যাক্টরি? অনেক ভালো। আশা করি মন দিয়ে কাজ করবেন। জি। আচ্ছা, আজ আসুন। ওকে, চলে আসতে যাব তখনই ঘুরলাম। কিছু বলবেন? অ্যাকচুয়ালি আপনি অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছে। ধন্যবাদ।
আবারও চলে আসতে যাব তখন। বিকেলে ফ্রি আছেন? হ্যাঁ, কেন? যদি কিছু না মনে করেন তাহলে কি আমরা একসাথে কোথাও কফি খেতে যেতে পারি? ওয়ে ওয়ে বললে বললে, এটা তো শোনার আশাই তো ভুলেও করিনি। তাও প্রথম দিন পাখি দেখি নিজেই ধরা দিচ্ছে। কি হলো? ইয়া শিওর, উই ক্যান গো। জাস্ট 5 মিনিট। আপনি বাইরে দাঁড়ান। জি। বাহিরে চলে আসলাম। ভাবতেই পারছি না প্রথম দিনই কফি খেতে নিয়ে যেতে পারবো। এইভাবে হলে আমাকে আটকায় কে? খুব জলদি বিয়ে করে বাচ্চা নিতে পারবো। চলুন। রিয়ার ডাকে ঘোর কাটলো। ওর সাথে চললাম। একটা কফি শপে বসে আছি। কিছু বলছেন না যে? সামনে এত সুন্দরী একটা মেয়ে বসে আছে, দেখেই শেষ করতে পারছি না বলবো কি। হোয়াট? হোয়াট? শুনে বাস্তবে ফিরলাম। না না, কিছু না, মজা করলাম। ও, তো আপনার লাইফ স্টোরি কিছু বলুন। কি আর বলবো, দুঃখের কথা। আজ পর্যন্ত ছ্যাঁকা খাইছি 5টা, জীবনটাই বেদনা। সামনে ক্রাশ বসে আছে, কিছুই বলতে পারছি না মনে মনে। কি হলো আপনার? না না, কিছু না। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না। আমায় বাসায় যাওয়া উচিত। আমি চললাম। সে কি হয়েছে? চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, বাসায় গেলেই ঠিক হয়ে যাবে। তাহলে চলুন নামিয়ে দিয়ে আসি। না না, লাগবে না, আমি যেতে পারবো। আমি উঠে চলে আসলাম। সোজা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই কেমন লাগলো অফিস? খুব ভালো লাগছে। আর কিছু না বলেই রুমে চলে আসলাম। মাথায় পানি ঢাললাম। উফ, এতক্ষণে শান্তি। রিয়ার সৌন্দর্য আমাকে পুরো মাদক বানিয়ে ফেলেছিল। ওর চোখের কথা সব পাগল করে দিচ্ছিল। তাই উঠে চলে আসতে বাধ্য হলাম। খাটে শুয়ে পড়লাম। ওহ, আপনারা ভাবছেন হঠাৎ আমি অফিসে কি করে গেলাম? সেদিন তো বলেছিলাম চাকরি করব না। তাহলে আমি অফিসে কেন গেলাম? সে ভাই আমার অনেক দুঃখের কথা। এখনো মায়ের ব্যথা যায় নাই। কি মারটাই না খাইছিলাম বলে বুঝাতে পারবো না। সেই দিন আব্বু আম্মুর সাথে কথা না কইয়া গ্যারেজে চলে গেলাম। চুপচাপ বসে আছি। কিছু না, তুই কাজ কর। শালা মনে হয় নতুন করে আবার ছাকা খাইছে। না, ছ্যাঁকা খাই নাই। তাহলে বলস কেন, কি হয়েছে? আর বলিস না, আমার ক্রাশ বাড়িতে এসেছিল। মানে যাকে তুই বাঁচাইছিলি? হুম। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। প্রপোজ করছিলি? না, আমি জানি না। আবার প্রপোজ? কি হয়েছে বল তো? ওদের সব বললাম। সায়ন আর তুষার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এমন দেখাচ্ছে আমাকে এক্ষুনি খাইয়া ফেলবে। এভাবে তাকিয়ে আছিস কেন? সায়ন হাতে একটি লাঠি নিল। তারপর যা হলো ভাই, উত্তম ধোলাই যাকে বলে। দুজন মিলে আমাকে একা পাইয়া বানাইয়া ফেলেছে পুরা। মারছিস কেন? শালা কয়দিন পর পর ছাকা খাইয়া আমাদের কাছে আইসা কাঁদছিস, আর এখানে একটা মেয়ে তোকে ডাকতেছে। মানে? মানে তুই ওই মেয়েটাকে ভালোবাসছিস না? হ্যাঁ, বাসি। তাহলে যে চাকরি অফার করছে, এই চাকরির মাধ্যমেই তো তুই মেয়েটার কাছে যেতে পারবি, আস্তে আস্তে পটিয়ে ফেলতে পারবি। মাথায় ঢুকছে না। মনটায় চাই ওর মাথাটা ফাইটা ফেলি। শালা ছ্যাঁকাখোর, সোজা কথা বুঝি না। আরে ভাই, মারছিস তো তো আর কত মারবি? যা বলি মন দিয়া শোন। হ্যাঁ, বল। সোজা কালকে অফিসেই জয়েন করবি। তারপর সারাক্ষণ মেয়েটার পেছনে লেগে থাকবি, আস্তে আস্তে পটাবি। একবার পটাইলেই আমরা তোদের বিয়ে দিয়ে দেব। তাহলে কেল্লা ফতে, আর তোর ছ্যাঁকা খাওয়ার ভয় নাই। কিন্তু যদি না পটে তখন? কি যে বলিস, পরে তো চাকরিই থাকবে না। আর হ্যাঁ,
তোদের রেখে আমি চাকরি করতে পারবো না। আইসে আমার ইমা, তোর চাকরি করতে হবে না, আপাতত চাকরির চান্স নিয়ে মেয়েটাকে পটাও। কিন্তু তুষার, হ্যামারটা নিয়ে আয়, শালার কিন্তু ছুটাইয়া দেই। না থাক, আমি করব। এই ছিল সেদিনের কাহিনী। মায়ের ব্যথা এখনও যায় নাই। যাই হোক, পরের দিনে অফিসে গেলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসতেই খবর আসলো ম্যাডাম ডাকছেন। আমি চলে গেলাম তার কাছে। তাকে দেখে তো আমার যায় অবস্থা। আরে ভাই, পরাণ যায় অবস্থা। একটা মানুষ এত সুন্দর হয় কেমনে? আমাকে ডেকেছেন? হ্যাঁ, বলুন তো, কালোভাবে চলে গেলেন কেন? কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। কি বলি। আসলে আমার ওয়াশরুমে যাওয়ার ছিল। ওয়াশরুমে তো কফি শপেও ছিল। না মানে, আমার প্রকৃতির ডাক দিয়েছিল। মানে? কি একটা অবস্থা! প্রকৃতির ডাক কাকে বলে তাও জানে না। কিছু না, বলুন কেন ডেকেছেন? ও হ্যাঁ, রেডি থাকবেন, আপনাকে নিয়ে আমাদের আর একটা ফ্যাক্টরিতে যাব। জি, ওকে। এখন চলি? হ্যাঁ। ওনার রুম থেকে বের হতেই অফিসের একজন এসে দাঁড়ালো। কিছু বলবেন? ম্যাডামের সাথে আপনারা তো কি? আপনার ম্যাডাম আমার হবু বউ। বউয়ের কাছে যাব না? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না না, সরি। ইটস ওকে। ভাব নিয়ে চলে আসছিলাম। কেবিনে বসলাম। দুপুরে রিয়ার সাথে অন্য ফ্যাক্টরিতে গেলাম। কফি শপে বসে আছি আমি আর রিয়া। কাজ তো ভালোই পারেন দেখছি, তাহলে এতদিন চাকরি করেননি কেন? করেছি তো। কিসের? পাড়ার মাথায় আমি আর বন্ধুরা মিলে একটা গ্যারেজ খুলেছি। গাড়ি ঠিক করতাম সেখানে। হোয়াট? আমি জিহ্বায় কামড় দিলাম। কি বলে ফেললাম! হায় রে ক্রাশ, তোকে দেখতে দেখতে যে কি হলো! প্ল্যানিং করি একটা, মুখ দিয়ে বলে ফেলি আরেকটা। না না, কিছু না। কি গ্যারেজের কথা যেন বললেন? ও কিছু না। এমন সময় সায়নের কল আসলো। উফ, বাঁচলাম। এক্সকিউজ মি। ইয়া শিওর। মোবাইল নিয়ে দূরে চলে আসলাম। ভাইরে ভাই, তুই আমাকে বাঁচাইছিস। ফেঁসে গিয়েছিলাম প্রায়। কেন, কি হয়েছে? এসে বলবো, এখন বল কেন ফোন দিয়েছিস? তুই কোথায়? রিয়ার সাথে বাহিরে আছি। চালিয়ে যা, ওকে রাখি। ওকে, বাই। ততক্ষণে রিয়ার কফি শেষ। কিছুক্ষণ কথা বলে ওই দিনের মতো চলে আসলাম। তার পরের দিন। আপনি আমার পিয়নকে কি কি বলেছেন? পিয়ন কে? আবার কি বললাম? কিছু বলেননি? আমি যতটুকু জানি কিছুই বলি নাই। কি হয়েছে ম্যাডাম? আপনি বলেছেন আমি নাকি আপনার হবু বউ। হ্যাঁ, তা তো ঠিক বলেছি। হোয়াট? না না, মানে এইসব কখন বলেছি আমি? বলেননি আপনি? আসলে কালকে দুষ্টামি করে বলেছিলাম। এটা মজা। আই অ্যাম সরি। ওকে, আপনি আসুন। জি। কেবিন থেকে বের হলাম। উপস, কিছু না হতেই ক্রাশের বকা খাইয়া ফেলেছি। শালার পিয়ন, যদি তোর ম্যাডাম আমার ফাঁদে পড়েই তাহলে তোর চাকরি আমি খাইয়া ছাড়মু। নিজের কেবিনে আইসা কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন। আসতে পারি? আমি পিছনে ফিরেই অবাক হয়ে গেলাম। এই যে কি, মাইয়া নাকি পড়ি! হায় হায় আল্লাহ, আমি তো মরেই যাব। আমার সামনে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। হলুদ শাড়ি, চুলে খোপা বাঁধা, হাতে গোলাপ ফুল, চোখে কাজল, সব মিলিয়ে অস্থির। আপনি কে? আমি সেতু, আপনার সহকর্মী। আজ থেকে আপনার সাথে কাজ করব। ও, নাইস টু মিট ইউ। মিট ইউ। বাই দ্য ওয়ে, আমরা কি প্রজেক্ট নিয়ে কাজ করব? প্রজেক্ট তৈরি করতেছি। কাজ হয়ে গেলে আপনাকে ডাকবো। ওকে স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ। সেতু চলে গেল। আমি আমার সিটে বসে পড়লাম। টেবিলে পানি ছিল, পুরা গ্লাস খেলাম। উফ,
মাথা ঘুরিয়ে দিচ্ছিল। এত সুন্দর মেয়ে, তবে রিয়ার সাথে তুলনা হবে না। শি ইজ জাস্ট এক্সট্রা অর্ডিনারি। মাই লাভ, মাই লাইফ, ওয়ান অ্যান্ড অনলি রিয়া। বিকেলবেলা। তোর পটানো কত দূর রে? তা ঠিক আমিও জানি না, তবে তবে কে? দোস্ত, একটা মাইয়া আজকে জয়েন করেছে। অস্থির চেহারা, হেব্বি সুন্দরী। বল বল, তোর ক্রাশের থেকেও বেশি সুন্দরী। এখন এই মায়ার সাথে প্রেম করমু। আমি বলেছি এখনো? তুই এটাই বলতি, আমি জানি। বেশি জানোস। আমার রিয়ার থেকে সুন্দরী এই পৃথিবীতে কেউ নাই, বুঝছোস? আমি বলতে চাইছিলাম ওই মেয়েটার সাথে তুষারের লাইন মারার কথা। তোরা লাখশত লাখ আমারে নিয়ে টানাটানি করিস না। আমি ডিরেক্ট বিয়া করম। তোদের মতো মায়াগো পিছনে ছ্যাঁচড়ামি করা আমার দ্বারা হবে না। ওদের সাথে খুনসুটি করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। পরের দিন অফিসে ফাইল নিয়ে রিয়ার কেবিনে গেলাম। সোজা কিছু না বলেই ঢুকে গেলাম। রিয়া। আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। উপস, কি ভুল করলাম, ভুলেই গিয়েছিলাম এখনো যে রিয়াকে পটাতেই পারিনি। শালার কপাল, কি করি? কি বললেন? কি? রিয়া বলেছি। হোয়াট? আই লাভ ইউ। হোয়াট দ্য হেল? আই লাভ ইউ বুঝো না? আই লাভ ইউ বলেই আমি টেবিলের পাশ কাটিয়ে রিয়ার সামনে দাঁড়ালাম। রিয়া দাঁড়িয়ে গেল। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। কি সব বলতেছেন? পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে সব আমাকে পাগল বানিয়ে দিয়েছে। বলেই আমি আগাতে লাগলাম। রিয়া পেছনে যেতে লাগলো। যেতে 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 দেয়ালের সাথে ধাক্কা খেলো। আমি আর রিয়া মুখোমুখি। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাইতেছি। দুটো থাপ্পড় দিল রিয়া আমাকে। থাপ্পড় খাইয়া আমি দূরে চলে আসলাম। কন্ট্রোল হৃদয় কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করে নিলাম। আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? কি করতেছিলেন আপনি? কি করতেছিলাম? আপনি আমাকে ছি। ও মাই গড, আই এম সো সরি ম্যাম, আই এম সো সরি। আমার উপর ভর করেছিল। সরি সরি ম্যাম, প্লিজ ক্ষমা করে দিবেন। রিয়া কিছু বলছে না। অ্যাকচুয়ালি ম্যাম, আমার ভেতরে কি যেন আছে। মাঝে মাঝে রাতে তা ভর করে, কিন্তু আজ এইখানে কেন ভর করলো বুঝলাম না। সরি সরি ম্যাম বলেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে আসলাম। বাঁচা গেল। একটা শয়তানি হাসি দিলাম। কি ভাবছিলেন? আসলে কিছু ভর করেছিল? না না, আমার তেমন প্রবলেমই নাই, ওইগুলো সব ইচ্ছে করেই করেছি। রিয়া বলে, যখন তুমি রুমে ঢুকে গেলাম কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যা হবার হবে, আজই সব বলে দিই। মিথ্যাচ্ছলে প্রপোজ করলাম। আল্লাহ জানে রিয়ার মনে কি চলছে, তবে আমার মনে হয় রিয়াও আমার প্রতি কিছুটা টান রয়েছে। যাই হোক, অফিসের কাজ শেষ করে নিচে দাঁড়িয়ে রয়েছি। রিয়া নিচে নামতেই আমি সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম, তখন আমার ভুল, কি করেছি নিজেও জানি না, কিছুই মনে করবেন না প্লিজ। কিন্তু আমি তো আপনার চোখে অনুতপ্তের কিছুই দেখছি না। আমি ভড়কে গেলাম। ভাইরে ভাই, অনুতপ্ত কেমনে হয়? রিয়া আমাকে পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় সেতু। স্যার, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। মনে মনে কইলাম কানের নিচে দুইটা দিমু, তখন চোখে ভালো দেখবি শালি। আমার ক্রাশ আমাকে ভুল বুঝে গেল, চলে গেল। তুমি আইসো আমাকে পাম দিতে? ও তাই, ধন্যবাদ। আচ্ছা চলি। দুদিন পর নিজের কেবিনে বসে বসে রিয়াকে নিয়ে লিখতেছি। কি করে বোঝাই তোমাকে কত আমি চাই। পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও তোমাকে যেন পাই। মায়াবী মুখ, তোমার কাজল কালো আখি, তাই তো দিনে রাইতে এখন শুধু তোমাকেই দেখি। কি করে বোঝাবো কত ভালোবাসি তোমায়। একবার ভুল করে বলে দাও না ভালোবাসো আমায়। ভালোবাসি বড্ড বেশি, কি করে তোমাকে বোঝাই। আমার সব কিছুই বিনিময় হলেও তোমাকে চাই। ইতি।
তোমার পাগলা। তারপর চললাম রিয়ার কেবিনের দিকে। বুক ফুলিয়ে গেলাম রিয়ার রুমে, দিলাম চিরকুটটা ফাইলের ভিতর ঢুকিয়ে। ম্যাডাম, একটু ফাইলটা দেখবেন ঠিক আছে কিনা? হ্যাঁ, দেখছি। রিয়া ফাইলটা দেখতে লাগলো, তখনই চিরকুটটা সামনে পড়ল। চিরকুটটা রিয়া হাতে নিল, তারপর পড়া শুরু করলো। কোনো রিয়াকশন দেখতেছি না। এটা কি হৃদয় সাহেব? কি ম্যাম এটা? আপনার ফাইল থেকে বের হলো, আপনি জানেন না? বলতে পারবো না যে। আচ্ছা, ফাইল ঠিক আছে, আপনি যেতে পারেন। জি। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। যাক, কাজে লেগেছে। আই অ্যাম 100% শিওর ক্রাশ আমার প্রেমে পড়েছে। ও ভাবতেই হেব্বি আনন্দ লাগছে। কাজ শেষে অফিস থেকে বের হইলাম, সোজা গ্যারেজে গেলাম সুখবরটা দিতে। সায়ন আর তুষারকেও খবর দিতেই ওরা অনেক খুশি হয়ে গেল। কোনো কথাই হবে না, তুই কালকেই রিয়াকে প্রপোজ করবি, ও তো একসেপ্ট করবেই। তারপর রাতে আমরা পার্টি করব। ওকে, দেখি কি করি। আমি বাসায় গেলাম, প্ল্যানিং করি কাল কি করব। আমি যা বলি তাই করলেই হবে, চুপচাপ শোন। হ্যাঁ বল। ওর থেকে বুদ্ধি নিয়ে বাসায় ফিরলাম। তারপর সায়নের কথার মতো চিঠি লিখলাম। একদম প্রথম দিনের থেকেও রিয়াকে দেখে কি কি হয়েছে সব লিখলাম। তারপর ঘুমিয়েও গেলাম। পরের দিন তাড়াতাড়ি উঠে অফিসে চলে গেলাম। সবার আগেই অফিসে ঢুকলাম। তারপর রিয়ার কেবিনে গিয়ে গোলাপ ফুল আর চিঠিটা রেখে নিজের কেবিনে চলে আসলাম। অপেক্ষা করতে লাগলাম কখন রিয়া আসবে আর চিঠিটা দেখবে, তারপর আমাকে ডাক দিয়ে রিপ্লাই দিবে। সেই রকম ফিলিংস কি হবে ভাবতেই পারতেছি না। গ্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। গ্যারেজে দেখে মনেই হচ্ছে না এটা আমাদের গ্যারেজ। কার্টুন বিভিন্ন রূপে সাজিয়েছে, গান বাজনার ব্যবস্থাও হয়েছে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, শালারা এত কিছু করে বসে আছে। আমাকে দেখেই সায়ন আর তুষার এগিয়ে আসলো। কিরে, কি অবস্থা? সব ঠিক আছে? ওরা গ্রিন সিগন্যাল দিল আর ধুমধাম করে গান বাজাতে শুরু করলো। তারপর আর কি শুরু হলো ডান্স। ওরা নাচতে লাগলো আমাকে নিয়ে, আমিও থাকতে পারলাম না, আমিও ডান্স শুরু করলাম। কিছুক্ষণ ডান্স করার পর টায়ার্ড হয়ে গেলাম। তুই ভাবিকে আনলি না কেন? আসলেই তো, তুই রিয়াকে নিয়ে আসলি না কেন? এসব দেখলে তো কত খুশি হতো। খুশি না ছাই হইতো। একটু আগেই আমাকে যে ধোলাইটা দিচ্ছে। কিরে, কথা বলছিস না কেন? কি কইমু তোগো। ব্যাক টু অফিস। কেবিনে বসে অপেক্ষা করছিলাম কখন রিয়া আসবে, ওইগুলো দেখবে, তারপর আমাকে ডেকে পাঠাবে। উপস, আসছে না কেন? 11টা বেজে গেল। পিয়নকে জিজ্ঞাসা করলাম রিয়া আসছে না কেন, সেও জানে না। হঠাৎ, স্যার, আজকে আপনাকে কেমন যেন উত্তেজিত লাগছে। তুমি বুঝলে কেমনে? এমনি, স্পেশাল কিছু আছে নাকি আজকে? না, তেমন কিছু না। অবশেষে হতাশ হয়ে গেলাম, ভাবলাম হয়তো আসবে না। দুপুরবেলা রিয়া আসলো। আমার হতাশ মনে হাসি ফুটে উঠল। আজকে বসকে আমার গার্লফ্রেন্ড হিসাবে পাবো। যা ভাবা সেই হলো। রিয়া নিজের রুমে ঢুকতে দেরি, তার কিছুক্ষণ পরেই আমার ডাক পড়ল। হিরো হিরো ভাব নিয়ে রিয়ার রুমে ঢুকলাম। গিয়ে দেখি রিয়ার হাতে চিঠিটা আর ফুলগুলো। মনে মনে খুশি কারে কয়। এগুলা কি? দেখছো না? দেখেছি। তোমার মুখ থেকে শুনতে চাইতাছি। মাথা নেড়ে হ্যাঁ বলল। আই লাভ ইউ এ লট। তোমাকে প্রথম বিয়েতে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। সেদিন থেকে একদিনও তোমাকে স্বপ্নে দেখিনি, এমন রাত যায়নি। আমি তোমাকে আমার জীবনের সারা জীবনের জন্য চাই। এটাই যা লেখা আছে সব সত্য? হ্যাঁ। তার মানে অফিসে যা করেছিলে ওই দিন নিজের ইচ্ছাতেই? কেউ তোমার ওপর ভর করেনি? হুম। ছি ছি, আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি।
আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তার জন্য আপনাকে সাহায্য করেছিলাম চাকরি দিয়া। আপনার সাথে ঘোরাঘুরি করতাম, তার মানে এই না যে আমি আপনাকে ভালোবাসি। কি বলছো রিয়া? যদি আগে জানতাম এমন করবেন তাহলে জীবনেও চাকরি দিতাম না। আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর এমন করবেন না। আমার মনে হচ্ছে আপনি আমার উপর দয়া করছেন। হ্যাঁ, দয়াই করতেছি। আপনি যে কাজ করছেন তার উপর যে আপনাকে ডিসমিস করিনি, এটাই আপনার ভাগ্য। এক্সকিউজ মি ম্যাম, তাহলে আপনি কিছুই জানেন না। চুপ করে আছে। আমি এই কোম্পানিতে শুধু আপনার জন্য জয়েন করেছি, না হলে জীবনেও জয়েন করতাম না। আপনাকে ভালোবাসি, আপনার কাছাকাছি থাকার জন্য জয়েন করেছি। আপনি ভাবছেন চাকরি পাই না তাই জয়েন করেছি? হাসাইলেন আপনি। যাই হোক, আমি আমার রিজাইন লেটার দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমি কারোর দয়া নিয়ে নিজেকে চালাই না বলেই সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে নিজের রিজাইন লেটার দিয়ে অফিস থেকে বেরিয়ে আসলাম। বর্তমান। কি এসব হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি মনে হয় করে ফেললাম, যার জন্য এমন হলো। আরও কিছুদিন সময় নেওয়া উচিত ছিল। সায়ন কি যেন ভাবতে লাগলো। কি ভাবছিস? আমি যা ভাবছি তা যদি ঠিক হয় তাহলে তো ক্রাশ, হয়তো মায়া না। মানে কি বলতে চাইছিস তুই? মানে তুই যা ভাবছিস তাই, বলে হাসতে শুরু করলো। ভালো হবে না বললাম। কি তুই পোলার আরেকটা ছ্যাঁকা খাইছে আর তুই মজা নিচ্ছিস? তো কি করব, নায়কের মতো ডায়লগ দিয়া চাকরি ছেড়ে চলে আসলো। এটা কি সিনেমা যে পরে গুন্ডা আক্রমণ করব আর উনি নায়ক হয়ে বাঁচাইব? তারপর সব ঠিক হয়ে যাবে, তারপর মায়া রাজি হয়ে যাবে আর ওনারা তারপর ড্যান্স আর গান গাইবে। কিছুক্ষণ নীরবতা। ধ্যাত, যা হওয়ার হয়েছে। ব্যান্ড পার্টি সব আইছে, আজকে পার্টি হবে। ধর তোরা ছাকা খাওয়ার খুশিতে পার্টি হবে, সে কাজ। শুধু পার্টি হলেই হলো। রাত 10টায় বাড়ি ফিরে কিছুক্ষণ আব্বুর বকা খাইলাম, তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রিয়ার কথা। এমনটা তো হওয়ার কথা ছিল না। কপালটাই খারাপ, এই জীবনে আর আমার প্রেম হবে না। এমন সময় সায়নের কল রিসিভ করলাম। জলদি বের হ। এত রাতে কেন? তাড়াতাড়ি বের হবি নাকি অন্য ব্যবস্থা করব? আসতেছি। তার বিশ্বাস নেই, কখন যে কি করবে নিজেও জানে না। বাসা থেকে বের হইলাম। সায়ন আর তুষার বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কোনো কথা না বলে সোজা বাইকে বস। যাবি কোথায়? নাইট ক্লাবে যাব। হয়েছে এবার বস। কোনো কথা না কইয়া চললাম ওর সাথে। 20 মিনিট পর একটা বাড়ির সামনে থামলাম। কোথায় আসলি? ভালো করে দেখ, ভালো করে তাকিয়ে কিছুই বুঝলাম না। শালা, এটা তোর শ্বশুর বাড়ি। মানে? মানে রিয়ার বিয়া? কি বলিস? ওদের বাড়ির সামনেটা এমন নয়। ভাই, কেউ ইট দে, ওর মাথা ফাটাইয়া ফেলবো আমি। শালা, এটা বাড়ির পেছন দিক। রাগিস কেন? কেন এখানে আসলি? এখন তুমি এই দেওয়াল বেয়ে বাড়ির ভেতরে যাবা, গিয়ে রিয়াকে প্রপোজ করে আসবে। কি যে বলিস, পাগল হইলি নাকি? যা বলছিস করবি নাকি? মায়ের খাবি। কিন্তু ধরা খাইলে? যা হবার হবে, আগে তো যা। ওকে, যাচ্ছি। দেয়াল বেয়ে বাড়ির ভেতরে ঢুকলাম, তারপর গাছ বেয়ে একটা বারান্দায় উঠলাম। বারান্দায় দরজা খোলা পাইলাম, ভেতরে ঢুকলাম। হঠাৎ আমার সামনে রিয়া আসলো। ও আমাকে দেখে চোর চোর বলে চিৎকার করতে যাবে, তখনই আমি ওর মুখ চেপে ধরলাম। প্লিজ প্লিজ চিৎকার করো না, আমি কেন এসেছি বলতেছি, তুমি চিৎকার করো না। তারপর ছাড়লাম ওরে। চিৎকার দিল না। প্লিজ চিৎকার দিও না, আসলে সায়ন আর তুষার আমাকে বাধ্য করেছে এখানে আসতে। মানে? আমি বললাম সব, বুঝছো তো? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। আর হ্যাঁ, কাজটা ভালো করেনি।
সরি। এখন আসেন। একটা কথা বলবো, কিছু মনে করিও না। কি? তুমি অনেক সুন্দর, তোমার নাভির নিচের তিলটাও অনেক সুন্দর। আই লাভ ইউ সো মাচ। হোয়াট? আমি দাঁড়িয়ে থাকলাম না, সোজা দিলাম দৌড়। বারান্দায় দরজা খুলে বের হব তখনই এই যে শুনুন। আমি পিছন ফিরলাম, আমাকে আর পাইকে। রিয়ার ডাক শুনে মনে হলো আমি আসমানে ভাসতেছি। হ্যাঁ বলো। কালকে অফিসে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? হাসি খুশি মুখটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম এখন বলবে আমিও তোমাকে ভালোবাসি, তা না কইরা কি করলো। ধ্যাত। ওকে। ভিতরে কি হলো? গণধোলায় খাস নাই তো? আরে না, হিরো জাস্ট হিরোর মতোই এন্ট্রি নিচ্ছি, প্রপোজ করছি, চলে এসছি। ভাই দূরে যাইয়া ডায়লগ দিয়ে হজম হচ্ছে না। থাম, যাই হোক ভিতরে হয়েছে তোরা হয়েছে, চল এখন বাসায় যাই। বাসায় চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম। ফিলিং সো মাচ এক্সিস্ট। কাল নিশ্চয়ই সে অফিসে রিয়া আমার প্রস্তাবে রাজি হবে। ইস, ভাবতেই কেমন যেন লাগছে। খুশি মনে ঘুমিয়ে গেলাম। কাল নিশ্চিত যে অফিসে রিয়া আমার প্রস্তাবে রাজি হবে। উফ, ভাবতেই কেমন যেন লাগছে। খুশি মনে ঘুমিয়ে গেলাম। দেখো হৃদয়, ওই দিনের ব্যবহারের জন্য আই এম সো সরি। অ্যাকচুয়ালি তুমি। আমি তো তোমাকে। এমন সময় পিয়ন এসে। ম্যাম আসবো? মেজাজটাই খারাপ হয়ে গেল। শালা আসলি তো আসলি, 10 মিনিট পরে আসতি। উফ। কি বলতে আসছো? ফ্যাক্টরি থেকে কল আসছিল, আপনি নাকি সেখানে যাবেন। হ্যাঁ, তুমি যাও, পরে যাচ্ছি। পিয়ন চলে গেল। মনে মনে আরও গালি দিলাম। হ্যাঁ, এবার বলো। কি বলবো? কি বলবা মানে যা বলতে চাইছো তা বলো। ও হ্যাঁ, কাছে এসো। ফিলিংস নিয়ে কাছে গেলাম। রিয়া আমার কাঁধে হাত রাখলো। সেই রকম ফিলিংস। আস্তে আস্তে মুখ সামনে আগাতেই লাগলো। কি করছো? একদম চুপ। মুখ আগাচ্ছে, আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ বুঝলাম কে যেন কামড় দিচ্ছে। ব্যাস দিলাম চিল্লানি। উঠে বসে পড়লাম। উফ, চোখ খুলে দেখি আমার মুখে নিজের আঙ্গুলে নিজেই কামড় দিছি। উফ, জ্বালা, শান্তি পাইলাম না মাইয়াটার জন্য। আজকে দিলাম আঙ্গুলে কামড়। কোন দিন যেন টিপ দিয়া ধইরা মাইরা যাই, গলা টিপ্পা কথা বলছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে মনে ভাবলাম এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা বাজে। আর ঘুমাইলাম। উঠে ফ্রেশ হলাম। অফিসের সময় অফিসে গেলাম। অফিসে গিয়ে সোজা রিয়ার রুমে গেলাম। অনুমতি ছাড়াই ঢুকে গেলাম। কি ব্যাপার, এভাবে ঢুকেছেন কেন? কালকে অফিস থেকে রিজাইন দিলাম, তারপরও ডাকার মানে এইটা যে তুমি আমাকে ভালোবাসো। আর ভালোবাসার মানুষের রুমে ঢুকতে পারমিশন লাগে না, এমনিই ঢোকা যায়। আমি অবাক হলাম। বলছে কি ও? তাহলে ডেকেছো কেন? কাল আমার বাসায় কেন গিয়েছিলেন? ইচ্ছা হয়েছে তোমাকে দেখতে, তাই গিয়েছিলাম। আমাকে দেখতে ইচ্ছে করলে আমি যেখানে থাকি সেখানেই চলে যাবেন? হ্যাঁ, মাটির নিচে থাকলে সেখানেও চলে যাইতাম। খালি ভালোবেসে দেখো একবার। এত কিছু করতে হবে না, আপাতত এই ফাইলটা রেডি করে দেন। আমি কেন করব? আমি রিজাইন দিয়েছি তো। এখনও 24 ঘন্টা হয়নি। কাল রাতে আপনি যা করেছেন, আমি যদি পুলিশকে বলি আপনি চুরি করতে গেছেন তখন কি হবে জানেন? আমি গিয়েছিলাম, প্রমাণ কি? প্রমাণ সিসিটিভি ফুটেজ। উত্তেজনায় দেখেনি হয়তো, আমার রুমের বারান্দায় সিসি ক্যামেরা লাগানো আছে। কি? হ্যাঁ, এবার যান, কাজটা করেন। কি আর করমু, পড়েছি বিপদে, করতে তো হবেই। দাও ফাইল নিয়ে নিজের কেবিনে আসলাম। কপাল কি ভাবলাম, হইলটা কি? আসছিলাম খাইতে, ধরাইয়া দিচ্ছে আমের আটি। কপাল সবই কপাল, আমার কপালে প্রেম ভালোবাসা নাই। যাই হোক, কাজ শেষে ফাইল জমা দিলাম।
এই নিন আপনার এ মাসের বেতন, আর চাকরি করতে হবে না আপনার। মানে? আজকে কত তারিখ? 30 তারিখ। এক্স্যাক্টলি। কালকে ভাব নিয়ে কত ডায়লগ মেরে রিজাইন দিয়ে চলে গেলেন। তখন আমারও মেজাজ খারাপ হয়েছিল, তাই এই সুযোগ পেয়ে ছাড়তে পারলাম না, কাজটা করিয়ে নিলাম। আশা করি নেক্সট টাইম আর কারোর সাথে পাঙ্গা নেবেন না, তাহলে এমনই হবে। কাজটা ভালো করনি। আসতে পারেন আপনি, ওকে? চলে আসতে যাব তখনই। বারান্দায় কোনো ক্যামেরা ছিল না, ওকে? আমি একবার পেছনে ঘুরলাম, করতে পারছিলাম না, তাই কিছু না বলেই চলে আসলাম। 3 দিন পর। এই 3 দিন কারোর সাথে তেমন একটা কথা বলি নাই। আব্বু আম্মু অনেকবার এসে জিজ্ঞাসা করছে কেন অফিসে যাই না। কোনো রকমে কাটাইয়া দিয়েছি। রিয়ার অপমানের কথা কোনোভাবেই ভুলতে পারি না। 3 দিন পর গ্যারেজে গেলাম। কিরে, আমি তো ভাবছিলাম ছেঁকা খাইয়া মারা গেছিস নাকি, দেখা পাই না যে তোর। চুপ করে বসে পড়লাম। কিছু বলছিস না যে? কি বলতাম? তুই কিছু জানিস রিয়ার ব্যাপারে? কিছু জানি না, জানতেও চাই না। তাহলে আর কি, বিয়ে হয়ে যাক। কি? কার বিয়ে? দাঁড়িয়ে গেলাম। গোপন সূত্রে খবর পেয়েছি রিয়ার বিয়ে। কী সব বলছিস? তুই উচ্চরিত হইতেছিস কেন? তুই রিয়াকে ভালোবাসতি, রিয়া তোকে বাসত না। সো বাদ দে, নতুন মেয়ে খোঁজ। আচ্ছা, আমি আসি। কোথায় যাবি? বাসায়। বলেই হাঁটতে লাগলাম। ভাবতেই পারছি না রিয়ার বিয়ে। বাসায় এসে রুমে বসে আছি। রিয়ার কথা ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। হঠাৎ আব্বু আম্মু আসলো। ফ্রি আছিস তুই? হ্যাঁ, বলো। হৃদয়ের মা, তুমি বলো। তুমিই বলো। কি বলতে চাও বলো না। আসলে আমরা তোর বিয়ে ঠিক করেছি। কি? হ্যাঁ, মেয়েটা অনেক সুন্দর, তোর পছন্দ হবে। তোমাদের মাথা ঠিক আছে? আমি করব বিয়ে? জীবনেও না। আমি বিয়ে করতে পারবো না। তুই করবি না? তোর বাপ করবো বিয়ে। আম্মু চোখ ঘুরিয়ে তাকালো আব্বুর দিকে। না মানে তোকেই বিয়ে করতে হবে? হ্যাঁ, রক্ষণে ভাবলাম যেহেতু আমি আর রিয়াকে পাবোই না, তাহলে আর অপেক্ষা করে লাভ কি, আমিও বিয়ে করে ফেলি। যা আছে কপালে দেখা যাবে। যাও, আমি রাজি আছি। বাহ, খুশি হলাম। রাজি না হলেও তোমার বিয়ে করতেই হতো। তার জন্যই রাজি হয়েছি। শুক্রবার তোমার এঙ্গেজমেন্ট, মানসিকভাবে তৈরি থেকো। ওনারা চলে গেলেন। রিয়ার কথা ভেবে চোখ থেকে পানি পড়ল। রাতে শুয়ে আছি, হঠাৎ কল আসলো। স্ক্রিনে দেখি রিয়ার নম্বর। উত্তেজিত হয়ে রিসিভ করলাম। রিয়ার কথা ভেবে চোখ থেকে পানি পড়ল। রাতে শুয়ে আছি, হঠাৎ কল আসলো। স্ক্রিনে দেখি রিয়ার নম্বর। উত্তেজিত হয়ে রিসিভ করলাম। হ্যালো। হৃদয়? হ্যাঁ বলো, কেন কল দিছো? আমার সাথে দেখা করতে পারবা? কেন? আরে অপমান করতে চাও নাকি? না প্লিজ, এখন আমার বাড়ির সামনে এসো। পাগল নাকি? এখন রাত 10টা বাজে, আমি যাব তোমার বাড়িতে। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তো এই তোমার ভালোবাসা? আমার জন্য বাড়িও আসতে পারবে না? বললাম মাইন্ড কাটছি পায়। ভালোবাসার কথা উঠেছে, যতই আমাকে অপমান করুক, নিজের ভালোবাসার প্রমাণ করার জন্য তো যেতেই হবে। আসবে না তুমি? বুঝলাম কি ভালোবাসো তুমি। আচ্ছা বাই। আসতেছি আমি। কি আর করবো, বাসা থেকে বের হলাম। রিস্কাও পেয়ে গেলাম। রিস্কা নিয়ে চললাম রিয়ার বাড়ি। রিয়ার বাসার সামনে গিয়ে রিয়াকে ফোন দিলাম। রিয়া কিছুক্ষণের মধ্যেই চলে আসলো, হাতে ব্যাগ। রিস্কায় উঠল। মামা, বাস স্ট্যান্ড চলো। রিস্কা আপন মনে চলছে। রিয়াকে জিজ্ঞাসা করব কোথায় যাচ্ছি, তাও পারছি না। মনে হয় বাস স্ট্যান্ডে একা যাইতে ভয় পাচ্ছিল, তার জন্যই আমাকে ডেকেছে। যাই হোক, বাস স্ট্যান্ডে নামলাম। রিয়া কাউন্টার থেকে কক্সবাজারের টিকিট কাটলো, তাও আবার 2টা। বুঝলাম না কিছু। তুমি একা কক্সবাজার যাচ্ছ, আর একজন কে? তুমি কি বোকা? না, আমি বোকা হতে যাব কেন? তাহলে প্রশ্ন না করে বাসে ওঠো। আমি কেন বাসে উঠব?
কারণ আমরা পালাচ্ছি। পালাচ্ছি মানে? আমার মাথায় কিছুই ঢুকছে না। কি বলছো তুমি এইসব? আসলেই তুমি বোকা থাকবে। পালাচ্ছি মানে পালাচ্ছি। আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি এই বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। এখন বলো, পালাবা নাকি বাসায় চলে যাব? তারপর যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করে ফেলবো। না না, উফ, আমারও তো বিয়ে ঠিক। যদিও আমার ইচ্ছে নেই। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কেউ ভালো থাকতে পারে না। তাই সিদ্ধান্ত নিলাম ওর সাথেই পালাবো। কি হলো? কিন্তু আমি তো কিছুই আনলাম না। লাগবে না, কিনে নিবনি পরে। কিন্তু আর কিন্তু কিন্তু করবি তো এখন আমি বাসায় চলে যাব। একদম চুপ করে বাসে ওঠ। চুপ হয়ে গেলাম। বাসে উঠে বসে পড়লাম রিয়ার পাশে। ভাবতেও পারতাছি না ক্রাশের সাথে পালাচ্ছি আমি। সায়ন আর তুষার জানতে পারলে ওরা নিশ্চিত শিহরিত হবে। কিন্তু মাথায় আসছে না রিয়া হঠাৎ ভালোবাসলো কেমনে? দুদিন আগে আমাকে দেখতেই পারতো না, আর এখন আমাকে নিয়ে পালাচ্ছে। মাথায় আসছে না ব্যাপারটা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম রিয়া কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি রিয়ার রূপে ডুবে গেলাম। কি অপরূপ চেহারা, নাকটা খাড়া, নাদুস নুদুস গাল, এক্কেবারে মাশাল্লাহ, যেন নিজের হাতে তৈরি করেছে। যদিও আল্লাহ সবাইকে বানাইছে নিজ হাতে, মনে হচ্ছে ওর প্রতি এক্সট্রা কেয়ার দিয়েছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। হাতে নিয়ে দেখি আব্বুর কল। যেই রিসিভ করতে যাব অমনি কার ফোন? আব্বুর। হাদারাম, কল কেন করতেছিলি? ধরলে কি হয়েছে? তোমার বাবাকে কি বলবা? তুমি কোথায়? বলবো ক্রাশের সাথে পালাচ্ছি। রিয়া রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। মোবাইলটা হাত থেকে নিয়ে নিল, তারপর অফ করে দিল। অফ কেন করলে? চুপ করে বসে থাকো। চুপ হয়ে গেলাম। দুপুরের দিকে কক্সবাজারে পৌঁছালাম। পৌঁছে তো গেলাম, থাকবো কোথায় আমরা? বালির ওপরে থাকবো। আজব ব্যাপার, আসছি হোটেলেই থাকবো তাই না? হোটেলের রুম খুঁজতে লাগলাম। কোনো হোটেল রুমই খালি নেই। একটা হোটেলে জাস্ট একটা রুম খালি আছে। তোমার আমার সাথে এক রুমে থাকতে কোনো প্রবলেম নেই তো? আমি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম যে প্রবলেম নাই। আরে ভাই, বিয়ের আগে প্রেমিকার সাথে একটা রুমে থাকবো, এটা তো ভাবতেই গা শিহরে উঠছে। না করব কিভাবে? যাই হোক, রিয়া একটা রুম বুকিং করলো। চাবি নিয়ে রুমে গেলাম। ও সো বিউটিফুল, কাপল রুম। ও হ্যালো, ইউ আর নট এ কাপল, ওকে? কন্ট্রোল ইয়োরসেলফ। আমি রিয়ার দিকে এগিয়ে গেলাম। মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। যদি কন্ট্রোল না করি কি করবা? কিছু না বলি রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে চলে গেল। আমি মুচকি একটা হাসি দিয়ে বসে পড়লাম। যাই হোক, বিকালে শপিং করতে বের হলাম, কারণ আমার জামা কাপড় ছিল না। রিয়া পছন্দ করেই আমাকে কিনে দিল সব। বিছে হাঁটছি, দুজন পাশাপাশি। হঠাৎ মাথায় আসলো রিয়া তো আমাকে রিজেক্ট করেছিল, তাহলে আবার কেন, কিভাবে? রিয়া, একটা কথা বলবো? আমি জানি তুমি কি বলবা। এই তো যে তোমাকে কি করে আমি ভালোবাসলাম। ভালো তো আমি তোমাকে সেদিনই বেসে ফেলেছিলাম, যেদিন তোমাকে বিয়ের অনুষ্ঠানে দেখেছিলাম। বিয়ের অনুষ্ঠান? তাহলে থাপ্পড় কেন দিছিলে? থাপ্পড় দেওয়ার পরেই তোমার প্রেমে পড়েছিলাম। আর যখন জানতে পারলাম তুমি আমার জান বেঁচেছ, তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাই তো অফিসে সব সময় তোমাকে চোখে চোখে রাখলাম। সেতুকে ওয়ার্নিং দিয়েছিলাম যাতে তোমার থেকে দূরে থাকে। তাহলে প্রপোজ একসেপ্ট করলে না কেন? কারণ তুমি অনেক কিছু বোঝো না। চাকরি করবা না, এটা করবা না, ওটা করবা না, মানে কি? তুমি নিজের থেকে যদি কিছু না করো তাহলে উন্নতি করবা কেমনে? আমার ভালো লাগে না এইসব। তাই তো শিক্ষা দিতে চাইছিলাম যে কষ্ট করলেই কেষ্ট মেলে। এই জন্যই অ্যাকসেপ্ট করি নাই। চাচ্ছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য যা যা করার লাগে সব করো, কিন্তু কপাল, বাবার সুযোগটা দিল না। কোথাকার কার সাথে যেন বিয়ে ঠিক করে ফেললো, নাহলে তোমাকে মজা দেখাইতাম। এই ছিল তোমার মনে? দেখাচ্ছি মজা।
রিয়া দৌড় দিল, আমিও দিলাম পেছন পেছন দৌড়। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ রিয়া, তুমি খাটে কেন? যাও সোফায় যাও। আমি সোফায় কেন যাব? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে প্রবলেম কি? চাইলে আমরা করতেই পারি। ধ্যান, কি সব বলছো? ঠিক বলছি। আমি উঠে রিয়াকে কোলে তুলে নিলাম, তারপর খাটে নিয়ে আসলাম। ডিং ডং, টিং টং ইত্যাদি। পরদিন সকালে ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি রিয়া মাত্র গোসল করে বের হয়েছে। চুল বেয়ে পানি টুপটাপ পড়তেছে। নেশা লেগে গেল, নিজেকে আটকে রাখতে পারলাম না। রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তোমাকে যা লাগছে না এক্কেবারে। লিভ মি। না, ছাড়বো না। আই সেড জাস্ট লিভ মি। আমি ছেড়ে দিলাম। কি হয়েছে তোমার? সব করে এখন জিজ্ঞাসা করছো আমার আবার কি হয়েছে? কি করেছি আমি? কাল রাতে যা হলো তা কি ঠিক হয়েছিল? ঠিক কি ভুল তা জানি না, তবে তোমার কাছ থেকে এসব এক্সপেক্ট করি নাই। ছি। রিয়া, বাদ দাও, ওইসব কন্ট্রোল ছিল না আমার। আমার সামনে থেকে যাও, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে না। রিয়া, তুমি থাকো, আমিই চলে যাচ্ছি। বলেই ও রুম থেকে বেরিয়ে গেল। আমি খাটে বসে পড়লাম। কি হলো এটা? কাজটা আসলেই তো ঠিক হয়নি। বিয়ের আগে এইসব করা মহাপাপ। অনেক বড় ভুল হয়ে গেছে। না, রিয়ার কাছে ক্ষমা চাইতে হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, রিয়ার খবর নাই। চিন্তায় পড়ে গেলাম। গেল কোথায় মেয়েটা আমাকে ফেলে? খোঁজার জন্য আমি হোটেল থেকে বের হলাম। সমুদ্রর পাড়ে খোঁজে চলেছি। অনেকক্ষণ পর রিয়াকে দেখতে পেলাম। একা একা বসে আছে, সমুদ্রের ঢেউ দেখছে। আমি পাশে গিয়ে বসলাম, রিয়ার হাতটা ধরলাম। দেখো, কাল রাতে যা হয়েছে তা ঠিক হয় নাই, আমিও মানছি। আই এম ভেরি ভেরি সরি। আর এইরকম ভুল হবে না, প্রমিস। রিয়া আমার দিকে তাকাচ্ছে না, তাই আমি সামনে গিয়ে বসলাম। রিয়ার চোখের দিকে তাকাতেই দেখলাম ও কাঁদছে। কেঁদো না প্লিজ, ভুল হয়ে গেছে। আই এম সরি, প্লিজ। রিয়া তবুও কিছু বলছে না। আচ্ছা, যা হবার তো তা হয়ে গেছে, তাই না? তুমি কাঁদলে তো আর কিছুই ঠিক হবে না। রিয়া দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। পেছন থেকে রিয়ার হাত ধরলাম। রিয়া, প্লিজ। আমাকে একা থাকতে দাও প্লিজ। রিয়া হাতটা ছাড়িয়ে নিল, হাঁটা ধরল হোটেল রুমে। চলো আমরা বিয়ে করব। কি বিয়ে? হ্যাঁ, বিয়ে। এটা কিভাবে করব? কিভাবে করবে মানে? রাতে তো ভালোই উপভোগ করেছো, বিয়ের কথা বলতেই ফুস হয়ে গেল। তা না, ফ্যামিলি ভাই বন্ধু ছাড়া বিয়ে কিভাবে করব? ওইসব কেমনে করছো? তখন ফ্যামিলি ভাই বন্ধু মনে পড়ে নাই? অবৈধ সম্পর্ক করতে ভালো লাগে তাই না? আমি ভুল করেছি, আসলে তোমার সাথে পালানোটাই আমার উচিত হয়নি। রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব করতে পারবো। তাহলে বিয়ে করতে সমস্যা কি? কিন্তু কি বলতে চাও বলো? বিয়ে করবা নাকি আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ, করব। কি করবা? বিয়ে করব। তাহলে কালকেই আমরা বিয়ে করছি। কালকেই কেন? আমার ইচ্ছা, করবা কিনা তুমি বলো। করব। তখন রিয়া এসে আমাকে জড়িয়ে ধরল, আমিও জড়িয়ে ধরলাম। রিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এত তাড়াতাড়ি বিয়ে করার চিন্তা জীবনেই করি নাই। ভাবছিলাম কি, আর এখন হলোটা কি? ভাবছিলাম জমিয়ে কয়েক বছর প্রেম করব, তা না, এখনই বিয়ে করে ফেলতেছি। আল্লাহ জানে কপালে কি আছে। এই হৃদয়, ওঠো। পরের দিন ঘুমিয়ে রয়েছি। না, কোনো ঘুম চলবে না, ওঠো, দেখো কারা এসেছে। আরে ঘুমাতে দাও তো। হঠাৎ বৃষ্টি শুরু হলো, এক লাফে উঠে গেলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে সায়ন আর তুষার দাঁড়িয়ে রয়েছে। এভাবে হা করে আছিস কেন? তোরা এখানে? তুই বিয়ে করবি, আমরা আসবো না তা কি করে হয়? বেঈমান শালা, বিয়ে করার জন্য পালিয়ে এসেছিস আমাদের না বলেই। অ্যাকচুয়ালি আমি... থাক, বলতে হবে না, আমরা সব জানি। সায়ন চোখ টিপ দিল। আমার আর বুঝতে বাকি ছিল না এইসব
সায়নের হাত আছে। সায়ন, সত্যি করে বলতো আসল ব্যাপারটা কি? বাচ্চা পোলাপান আসতেছো, তোর এসব বুঝতে হবে না। সায়ন, তুষার আর রিয়া হাসতে লাগলো। যাই হোক, দুপুরে খাইলাম। খাওয়ার পর সায়নকে আলাদা করে নিলাম। কি বলবি জলদি বল। আমি জানি তুই কিছু না কিছু করেছিস, বলতো কি করেছিস? শালা, তুই জানার জন্য এত পাগল কেন হইতেছো? বলবি কি না বল। আচ্ছা শোন তাহলে। বল। তোরা যেদিন রাতে রিয়ার বাসায় পাঠাইছিলাম, তখন তোর যেহেতু রিয়া কিছু করে নাই, তখন আমি শিওর হইলাম রিয়া তোকে ভালোবাসে। তাই কিছুদিন পর জানতে পারলাম রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তুই তো শালা স্যাকাখোর, এর মতো ঘরে পইরা আসিলি। তাই কি আর করমু, আমি গেলাম রিয়ার কাছে, গিয়ে সব বললাম। তখনই রিয়া নিজের মনের কথা বলে দিল। আর তুই যে শালা বোকা, যদি রিয়া তোকে ভালোবাসার কথা বলতো তাহলে তুই খুশি হইতি, কিন্তু বিয়ে করতে পারতি না, কারণ তুই তোর বাবাকে ভয় পাস। তার বুদ্ধি করেই এই পালানোর প্ল্যান করলাম রিয়ার সাথে। প্ল্যান মতো রিয়া তোকে নিয়ে পালালো, কিন্তু তুই শালা যা আকাম ঘটাইছো, এখন তাড়াতাড়ি বিয়েও দিতে হচ্ছে। আমি সায়নকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে যে কি হতো। আমাকে ভুলে গেলি? তোরে ভুলমু কেমনে? তারপর তিনজনকে জড়িয়ে ধরলাম। কাজী অফিসে এসেছি বিয়ের জন্য। অবশেষে পেয়েই গেলি তোর ক্রাশকে। এখনো পাই নাই, বিয়ে হয় নাই এখনো। ওই একই আগেই সব আকাম ঘটায় ফেলছো তুমি। বিয়ে তো বন্ধন মাত্র। দোস্ত, ভয় ভয় লাগছে। আমরা থাকতে কোনো ভয় নাই। যাই হোক, কাজী সব কাজ ঠিক করলো। যখনই কবুল বলতে যাব ঠিক তখনই এ বিয়ে হবে না। সায়ন পিছনে ফিরেই। এ কোন শালার রে? আমরা পিছনে ফিরে শকড। আমি তো রীতিমতো কাঁপতে শুরু করেছি, কেননা আমার সামনে আমার আব্বু আম্মু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে রয়েছে। বাহ 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 বাহ, আমার ছেলে আমাকে না বলেই বাসা থেকে পালিয়ে বিয়ে করেছে। গর্ভে আমার বুক 52 ইঞ্চি থেকে 57 ইঞ্চি হয়ে ফুলে উঠেছে। দেখুন আঙ্কেল, আমি বলছি কি। এই তুমি চুপ থাকো, তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করছে? সায়ন চুপ হয়ে গেল। এই ছেলে, এই তোমাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত ফালতু আগে জানতাম না। আর রিয়ামা, তুই এমন কাজ কেমনে করলি? একবারও আমার কথা ভাবলি না? পড়েছি মাইন্ড কার্ড চিপায়, এখন কি করি আমি? কি আর করমু, ডায়লগ মারা শুরু করলাম। দেখুন আঙ্কেল, আমি রিয়াকে ছাড়া বাঁচব না। রিয়া আমার জন্য আমার প্রাণ, আমার ভালোবাসা। তাহলে আমরা কি? বলেই কান্না শুরু করলো। ও আল্লাহ গো, এদিন দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে। আমার পেটের ছেলে আমার মেয়ের জন্য পর করে দিচ্ছে। মহা ঝামেলা তো। এখন কি বলি? তুমি কাঁদতেছ? আমি কি তোমার পর করে দিয়েছি নাকি? তোমার প্রিয় মানুষ, আমার সব থেকে কাছের। আমি এসব নাটক আর দেখতে পারতেছি না। রিয়া, চল আমার সাথে, চল। না বাবা, আমি হৃদয়কে ভালোবাসি। হারামজাদা আমার মেয়েটাকে কালো জাদু করে নিয়েছে। খবরদার চৌধুরী সাহেব, আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার মেয়ে কোনো ধোয়া তুলসী পাতা না। খবরদার আমার মেয়েকে নিয়ে যদি একটা কথা বলছেন তো। অবস্থা বেগগতি, কি করি? শায়নকে ইশারায় কইলাম কিছু কর, নইলে খুনোখুনি হয়ে যেতে পারে। শায়ন কইল কিছুই করতে পারবে না সে। কি আর করমু, যা থাকে কপালে, কিছু তো করতেই হবে। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, ছোট লোক নই। আমি আপনার থেকেও বেশি আপনার মেয়েকে সুখে রাখিব। আমার এমন গরিব জামাই লাগবে না, আমি আমার মেয়ে নিয়েই চলে যাই। না বাবা, আমি যাব না। রিয়াকে আমি নিয়ে যেতে দিব না। রিয়ার হাত ধরলাম। এমন সময় আব্বু এসে আমার হাত ধরল। ছেড়ে দে,
তোকে আমি অন্য জায়গায় ভালো পাত্রী দেখে বিয়ে দিব। অন্যদিকে রিয়ার আব্বুর টানাটানিতে আমার হাত থেকে রিয়ার হাত ছুটে গেল। রিয়া কাঁদতে লাগলো, আমি যাব না, আমি যাব না, এইসব বলতে লাগলো। বাবু, আজকে তো আমাদের বাসর রাত, জমিয়ে বাসর হবে। বাকি রাখছো? বিয়ের আগেই তো করে ফেলছো। ওটা ভুলে হয়ে গেছে, আজকে ভালোভাবে হবে। আজকে কিচ্ছু হবে না, নো বাসন নো আদর। কি বলো তুমি? যা বলছি তাই, কোনো আদর হবে না। আর আমার কথার অবাধ্য হলে খুব খারাপ হবে, বলে দিলাম। কি আর করমু, চিত হয়ে শুয়ে পড়লাম। শালার কপাল, বাসরও করতে পারবো না। ও, আপনারা ভাবতেছেন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল, আবার বিয়ে হলো কিভাবে? ভাইরে ভাই, সেটাও সারপ্রাইজ ছিল, সবই কপাল। তাহলে শুনুন কি হয়েছিল। আমার আব্বু আমাকে ধরে রেখেছে, রিয়ার আব্বু রিয়াকে নিয়ে চলে যেতে চাচ্ছে। এমন সময় সায়ন, ওকে আঙ্কেল এবং আন্টিরা, এবার থামুন, আর করতে হবে না। সব চুপচাপ। আব্বু আমাকে ছেড়ে দিল, রিয়ার আব্বু রিয়াকে ছেড়ে দিল। কেমন দিলাম অভিনয়? ফাটিয়ে দিয়েছে আঙ্কেল। আরে বলেছিলাম না, স্কুলে আমি অনেক অভিনয় করেছি। এসব আমার বাম হাতের খেলা, বুঝলেন তো? আব্বু আর রিয়া আব্বু কোলাকুলি শুরু করলো। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, হচ্ছেটা কি? মানে কি, কি হচ্ছে? মানে কি হচ্ছে তোকে আমি বলতেছি। তুই? এসব আমার প্ল্যানিং। কাল রাতেই তোর আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মুকে আমি ফোন দিয়ে এখানে চলে আসতে বলছিলাম, আর বলছিলাম এক ছোট নাটকটা করে তোদের ভরকে দিতে। মনে মনে 180টা গালি দিতে লাগলাম সায়ন রে। শালা, এইরকম বন্ধু থাকলে আর কিছুই লাগবে না, যে কোনো সময় স্ট্রোক করব। বাড়ি থেকে পালানোর আগে যদি একবার মেয়ের ছবিটা দেখতি। আমার হাতে একটা ছবি দিল, আমি দেখেই অবাক হয়ে গেলাম। রিয়ার ছবি, তার মানে রিয়ার সাথেই বিয়ে ঠিক হয়েছিল। হায় রে কপাল। এসব আমি জানতাম না। এটা আমাদের প্ল্যানিং ছিল। শালা, সবাইরে দেখি এই প্ল্যানিং ওই প্ল্যানিং ছিল, আমি এক হতভাগা। সব প্ল্যানিং মূল বস্তু। সব নাটক শেষ, এবার বিয়ের পালা। কাজী সাহেবের কাজ শুরু করেন। কি আর হবে, কাজী সাহেব বিয়ে করিয়ে দিল আর আমি অবিবাহিত হয়ে গেলাম। সায়ন, তোর কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম রে। তোমার কি মনে হয় আমি এত কিছু শুধু তোমাদের জন্য করেছি? তা না রে পাগলা। তাহলে কি? তোর শালিটাকে ভাল লাগছে, তাই তোর লাইন ক্লিয়ার করে নিজে তোর শালির কাছে হিরো হলাম। কয়দিন পর প্রপোজ করমু, রাজি হয়ে যাবে 100% শিওর। হারামজাদা কথাকার, বাস্তবে আসি। কি বাবু, রাগ করছো নাকি? আমি কথা বলছিলাম না। আহারে, বাবুরা খুব রাগ করেছে। আসো বাসর করে। কথা শুনতে দেরি আছে, উঠে বসে পড়লাম। জানতাম এইটা বলেই এমন করবি, লুচ্চা কথাকার। লুচ্চা বলো আর যাই বলো, ক্রাশ আমার বউ, ভাবতেই আমি শিহরিত। বলেই রিয়ার ওপরে ঝাঁপিয়ে পড়লাম। অফিসে, সেতু, তুমি তো দিন দিন খালি গ্লো করতেছ, ব্যাপারটা? কি যে বলছেন স্যার? সত্যিই বলছি, তোমার ম্যাডাম, আগে যদি তোমাকে দেখতাম তাহলে তোমাকেই বিয়ে করতাম। এমন সময় পেছন থেকে রিয়া, বিয়ে আমি তোকে করামু, আয় আমার রুমে। আজকে শেষ আমি, এই হচ্ছে রিয়ার জ্বালা, আজকে কপালে দুঃখ আছে। গেলাম রিয়ার রুমে, দেখলাম অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার উপস্থিতি বুঝে পেছনে তাকালো। আমাকে দিয়ে মন ভরে না, কয়টা লাগে তোর? চুপ করে আছি। কথা বলছিস না কেন? এই তোর ভালোবাসা? বলেই কেঁদে দিল। সহ করতে না পেরে আমিও রিয়াকে জড়িয়ে ধরলাম। আই এম সরি, আর হবে না প্লিজ। কেঁদেই চলেছে। কেঁদো না প্লিজ, আর করব না, এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। কান্না থামালো। এখন যদি কেউ একটা পাপ্পি দিত তাহলে অনেকটা ভালো লাগতো। শয়তান।
কয়েকটা থাপ্পড় দিল, তারপর পাপ্পি দিল। আপনি যদি গল্প প্রেমী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করা না থাকলে ফলো করে রাখবেন। তবে এই ঘটনার পর প্রমোশন পেয়ে আমি কোম্পানির এমডি হয়ে গেলাম। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকেই আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই।